ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে ধ্বনি, হ্যাঁ, স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি। বুঝা গেল? যেরকম ক, খ, গ, ঠিক আছে? কয়টা 35টা ব্যঞ্জন ধ্বনি আছে। কয়টা ব্যঞ্জন ধ্বনি আছে? 35টা। কি? ক, খ, গ, ঘ, উয়া, চ, ছ, বাকি জ, ঝ থেকে শুরু করে, ঠিক আছে? কটা? টোটাল 35টা আমাদের ব্যঞ্জন ধ্বনি আছে। কয়টা? 35টি ব্যঞ্জন ধ্বনি আছে, ঠিক আছে? এখানে বয় জফলা হবে না, শুধু বয় জফলা হবে, শুধু আকার হবে না। তো ঠিক আছে, 35টি কয়টা ব্যঞ্জন ধ্বনি? 35টি, ঠিক আছে? 35টি ব্যঞ্জন ধ্বনি আছে। এবার এই ব্যঞ্জন ধ্বনিগুলির বিভিন্ন নাম আছে, যেরকম স্বরধ্বনির নাম পড়লাম না আমরা, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, তারপরে যৌগিক ধ্বনি, এসব আমরা যে পড়লাম। তাহলে এবার ব্যঞ্জন ধ্বনিরও নাম আছে, ঠিক আছে? ব্যঞ্জন ধ্বনিরও নাম আছে। এই ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা কিভাবে করব দেখ। তাহলে প্রথমে আমরা ক খ শুরু করি, আমরা ক খ আবার করবো। দেখ, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? এবার এই ব্যঞ্জন ধ্বনির এক একটা নাম আছে, ঠিক আছে? তো প্রথম যেটা কলম আছে দেখ, এখান থেকে শুরু করে এই যে এই কলমটা ক, খ, গ, ঘ, ওয়া, তাহলে এই পুরো এটাকে বলা হয় কি জানিস? এইটাকে বলা হয় কণ্ঠধ্বনি, ঠিক আছে? কি বলা হয়? কণ্ঠধ্বনি। কেন কণ্ঠধ্বনি বলা হয়? কারণ এই ক, খ, গ, ঘ, ওয়া যখন উচ্চারণ, ওয়া না, এ আলাদা হবে, এ পার্টি আলাদা এখান থেকে, ঠিক আছে? এই চারটা ক, খ, গ, ঘ, এই চারটা ধ্বনি যখন আমরা উচ্চারণ করব ব্যঞ্জন ধ্বনি, তখন আমাদের বেশিরভাগ কণ্ঠ মানে কি বলতো, এই গলাটা, ঠিক আছে? এই কণ্ঠ থেকে আমাদের উচ্চারণটা হয়, স্বরটা আসে। দেখ ক, দেখ তুই মানে জিভ ছাড়াও উচ্চারণ করতে পারবি, প্র্যাকটিক্যাল কর, জিভ ছাড়াও উচ্চারণ করতে পারে। ক, খ, গ, ঘ, ঠিক আছে? মানে হা করেও বলতে পারবি। তো এখানে জীবের কোনো আসছে না, ঠিক আছে? ক, ক বলতে পারছিস কি না? হ্যাঁ, তো এই হচ্ছে এই কণ্ঠ থেকে উচ্চারণ হয় বলে এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। বুঝা গেল? দেখ ক, খ, গ, কিন্তু এইগুলো যে নিচের গুলো যেগুলো আছে, এগুলো কিন্তু জীব ছাড়া উচ্চারণ করতে পারবি না। হবে না, চ উচ্চারণ করবি, হবেই না, জীবনেও পারবি না, জীবটাকে স্থির রেখে পারবি না, ঠিক আছে? তো এই জন্য দেখ, এইগুলো হচ্ছে আমরা জীব ছাড়া, তালব্য ছাড়া, দন্ত ছাড়া উচ্চারণ করতে পারি। কি শুধু লাগে আমাদের কণ্ঠটা প্রয়োজন, ঠিক আছে? শুধু আমাদের কণ্ঠটা প্রয়োজন বলে এই ধ্বনিগুলোকে বলা হয় কি, কণ্ঠধ্বনি। ওয়াটা বাদ, ঠিক আছে? ওটা আমি পরে বলছি। ক, খ, গ, ঘ, তাহলে এই চারটা ধ্বনিকে কি বলা হয়? কণ্ঠধ্বনি, যেহেতু কণ্ঠ থেকে এর স্বরটা উচ্চারণ হয়, ঠিক আছে? এবার দ্বিতীয় কলম যেটা হচ্ছে চ, ছ, বর্গীয় জ, তারপরে ঝ, ঠিক আছে? হ্যাঁ, চালু আছে। তাহলে এই চারটা ধ্বনিকে কি বলা হয় বলতো? এই চারটা ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। কি? তালব্য ধ্বনি। কেন তালব্য ধ্বনি বলা হয়? দেখ, চ উচ্চারণ করবি তখন জিভটা আমাদের তালুতে গিয়ে লাগছে। প্র্যাকটিক্যাল কর। চ, ছ, বর্গীয় চ, ঠিক আছে? তারপরে কি? ঝ। এবার জিভটাকে নিচে রেখে উচ্চারণ করতে পারবি? হ্যাঁ, হবে না, হবেই না, জিভ ছাড়া উচ্চারণ হবেই না। তো জিভটা আমাদের কোথায় লাগছে? উপরের তালুতে লাগছে, উপরের তালুতে স্পর্শ হচ্ছে। এই জন্য এই চারটা ধ্বনিকে বলা হয় কি, বলা হয় তালব্য ধ্বনি। বুঝা গেল? তাহলে তালব্য ধ্বনি, তাহলে যদি প্রশ্ন আসে যে একটা তালব্য ধ্বনির নাম বলো, তাহলে কি বলবি? চ, ছ, বর্গীয় জ, ঝ। বুঝা গেল? এবার আসবো আমরা ট। এই এই ধ্বনিগুলোকে দেখ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই ধ্বনিগুলো আমরা জিভ দিয়ে উচ্চারণ করি। কিন্তু কিভাবে? দেখ, দেখ ট উচ্চারণ করবি, জিভটা উল্টে যাবে। ট, ট, তারপরে ঠ, তারপরে ড, এবার ঢ, সব জিভ দেখবি একটু একটু কি হয়ে যাচ্ছে, রোল হয়ে যাচ্ছে। কর সবাই, ট উচ্চারণ কর, ট, ঠ, ঠিক আছে?
দেখ তাহলে এগুলো কি জীব দিয়ে উচ্চারণ, জীব মানে মূর্ধা, ঠিক আছে। এই জন্য এইটাকে বলা হয় মূর্ধন্য ন, বুঝতে পারলি? এতদিন বুঝতে পেরেছিলি এই নটাকে মূর্ধান্য কেন বলে? কারণ আমরা মূর্ধার সাহায্যে উচ্চারণ করি বলে এই নটাকে বলা হয় কি মূর্ধান্য ন, ঠিক আছে। এই জন্য, আর এটাকে দন্ত ন, কারণ এটা দাঁত দিয়ে উচ্চারণ করি ওই জন্য। আর এটাকে আমরা মূর্ধা দিয়ে উচ্চারণ, মূর্ধা মানে জিহ্বা দিয়ে উচ্চারণ করি বলে এটাকে মূর্ধান্য ন বলা হয়, বুঝা গেল? দেখ ট, ঠ, ড, ঢ আর মূর্ধান্য ন, এই এই পাঁচটা, সরি হ্যাঁ চল এই মূর্ধন্য ন এটাকে বলা যাবে, ঠিক আছে। তাহলে এই পাঁচটাকে বলা হয় কি, দেখ কি বলা হয় এটাকে, কি বললাম? মূর্ধা, মূর্ধা, মূর্ধা ধ্বনি, মূর্ধা ধ্বনি কি বলা হয় এটাকে? মূর্ধা ধ্বনি, বুঝা গেল? এবার দেখ ট, থ, দ, ধ, ন, এই উচ্চারণগুলো যখন এই পাঁচটা উচ্চারণ করবি তখন দেখতে পাবি দাঁত দিয়ে উচ্চারণ করছি আমরা। দেখ আমরা জিভটা গিয়ে ত যখন উচ্চারণ করবি জিভটা দাঁতে লাগছে, ত দেখ দাঁত যদি না থাকে যারা ফোগলা তাকে হাওয়া বেরিয়ে যাবে মুখ থেকে, ঠিক আছে। তো আমি তার করছি না, হতে পারে তার ত্রুটি হতেই পারে, হ্যাঁ। তো এই যে ত, থ, দ, ধ, দন্তন্য এই উচ্চারণ করছি তখন আমাদের কি দাঁতে স্পর্শ হচ্ছে, জিহ্বাটা আমাদের মূর্ধাটা কি দাঁতে গিয়ে লাগছে। যদি দাঁত না থাকতো তো আমরা এই উচ্চারণ গুলো করতে পারতাম না। এই জন্য এই ধ্বনিগুলো বলা হয় কি দন্ত ধ্বনি, কি দন্ত, ঠিক আছে। এই ধ্বনিগুলোকে কি বলা হয়? দন্ত ধ্বনি, বুঝা গেল? দন্ত ধ্বনি। এবার দেখ প, ফ, ব, ভ, ম, ঠিক আছে। এই ধ্বনিটা উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দিয়ে উচ্চারণ হয়। দেখ মুয়া, মুয়া, ঠিক আছে, ফ, ঠিক আছে। এবার ঠোঁট যদি না থাকতো কি উচ্চারণ হতো না, হ, হ, হবেই না। ঠোঁট যদি আমরা না যদি সংকুচিত করি তাহলে কিন্তু আমরা এই ধ্বনিগুলো, ব্যঞ্জন ধ্বনিগুলো কি উচ্চারণ করতে পারবো না। এই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় কি ওষ্ঠ ধ্বনি, ওষ্ঠ মানে ঠোঁট, ঠিক আছে। এই জন্য এই ধ্বনিকে বলা হয় কি ওষ্ঠ ধ্বনি, বুঝা গেল? তাহলে ওষ্ঠ ধ্বনি কয়টা? প, ফ, ব, ম, ম, ঠিক আছে। এগুলোকে বলা হয় কি ওষ্ঠ ধ্বনি, বুঝা গেল? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ সবার ক্লিয়ার হয়েছে তো? কেউ বুঝতে পারিস নি এমন? ঠিক আছে, মূর্ধন্য ধ্বনি তাহলে প হয়ে গেল। এবার দেখ এই যে এবার উপর থেকে এবার অনুভূমিক গেল, এবার উলম্ব দিক দেখ, উলম্ব কলাম, ঠিক আছে। এবার এখান থেকে দেখ এই এই ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো দেখ ক, চ, ট, ত, প, এই উচ্চারণগুলো করলে আমাদের একটু সময়টা কম লাগে। কিভাবে? ক আর খ কোনটা বেশি মানে সময় লাগে বলতো উচ্চারণ করতে? ক না খ? খ উচ্চারণ, ঠিক আছে। যদি আমরা ইংলিশে যদি কে, কে ফর ক হয়, আর ইংলিশে কে আছে খ হয়, তো দেখ তাহলে এইটা উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে, কিন্তু খটা উচ্চারণ করতে বেশি সময় লাগে, হ্যাঁ। আর এই কটা উচ্চারণ করতে অল্প সময় লাগে, বুঝা গেল? তো ক, চ থেকে শুরু করে ট, এই পুরো কলামটা উচ্চারণ করতে আমাদের তুলনামূলক একটু সময় কম লাগে, বুঝা গেল? এর তুলনায় দেখ ফ আর প, তাহলে ফ আমার বেশি প্রাণ দিয়ে বলতে হচ্ছে, আর প অল্প বললেই হয়ে যাচ্ছে। এই জন্য এই কলামটাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি, কি অল্প প্রাণ ধ্বনি, অল্প প্রাণ, আর এখানে ধ্বনি লিখে দিবি, ঠিক আছে। তাহলে এই কলামটাকে কি বলা হয়? অল্প প্রাণ ধ্বনি, বুঝা গেল? এবার এটা উচ্চারণ কর, এবার এটা উচ্চারণ কর খ, ছ, ট, মানে ক এর তুলনায় খ এর সময়টা বেশি লাগছে। এদিকে দেখে নে, ক এর সময় খ এর উচ্চারণ করার সময়টা বেশি লাগছে, এই জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ, ঠিক আছে, মহাপ্রাণ, বুঝা গেল? তাহলে মহাপ্রাণ ধ্বনি, এটা অল্প প্রাণ আর মহাপ্রাণ, বুঝা গেল? আবার এটা দেখ গ, জি থেকে কি হয় রে গ, হ্যাঁ এদিকে দেখে নে, বুঝাবো তখন থেকে জি থেকে কি হয় গ, আর ঘ যখন লিখবো তখন জি এচ লিখতে হয়, হ্যাঁ। তাহলে কোনটা বেশি সময় লাগছে, গ না ঘ? ঘ উচ্চারণ, তাহলে কোনটা অল্প প্রাণ হবে? অল্প অল্প, এটা হবে মহা, বুঝা গেল? তাহলে এটাও হবে কি অল্প, অল্প অল্প প্রাণ, আর এটা কি হবে? এটাও হবে মহাপ্রাণ, বুঝা গেল? অল্প প্রাণ আর এটা হবে কি মহাপ্রাণ।
তাহলে বুঝা গেল ঘ, ঝ, ধয় শূন্য র, ধ, ভ এইগুলো উচ্চারণ করতে আগের ব্যঞ্জন ধ্বনির তুলনায় একটু বেশি সময় লাগে, এই জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ। তাহলে কি অল্প মহা অল্প মহা, বুঝতে পারলি? সিরিজটা দেখে নে, অল্প মহা অল্প মহা মানে একটার অপরের বিপরীত, বুঝা গেল? তাহলে যদি বলি যদি বলা হয় কণ্ঠধ্বনির মধ্যে একটা মহাপ্রাণ ধ্বনির নাম বলো, তাহলে কি বলবি? বল, কণ্ঠধ্বনির মধ্যে যদি একটা মহাপ্রাণ ধ্বনির নাম বলি তাহলে কি বলবি? খ, তারপর ঘ। আর যদি অল্প প্রাণ বলি, ক, গ, হয়ে গেল। যদি বলি দন্ত ধ্বনির মধ্যে একটা মহাপ্রাণ ধ্বনির নাম বলো, তাহলে কি বলবি? হ্যাঁ, ঠ। হ্যাঁ, তাহলে বুঝা গেল কিভাবে প্রশ্নটা আসবে। হ্যাঁ, এবার দেখ এইগুলো যখন উচ্চারণ করি আমরা, এবার এই সিরিজটা দেখ, এটা তো আছেই, প্লাস ওয়া, ইয়, মূর্ধন্য ন, ন আর ম, এগুলো উচ্চারণ করার সময় আমাদের নাক থেকেও বায়ু আসে। কিভাবে? নাক বন্ধ কর, হবে না, ঠিক আছে? নাক বন্ধ করে উয়া উচ্চারণ করতেই পারবি না, হবে না। উয়া হলে কিরকম একটু ঘ ঘ আওয়াজ হবে। হ্যাঁ, তো আমাদের ওয়া, ইয় এসব যখন এই পাঁচটা উচ্চারণ করি কিনা, তখন আমাদের মুখ থেকেও বায়ু প্রবাহিত হয়, আর কি নাক থেকেও বায়ুটা প্রবাহিত হয়। এই জন্য এইদিকে বলা হয় নাসিক, কি বলা হয়? নাসিক্য ধ্বনি। কি বলা হয়? নাসিক্য ধ্বনি। নাসিক্য, নাসিক, নাসিক মানে কি রে? নাসিক মানে নাক, এই নাক দিয়ে যেহেতু উচ্চারণ হয় এই জন্য এই পাঁচটা ধ্বনিকে বলা হয় কি? নাসিক্য ধ্বনি। বুঝা গেল? তাহলে নাসিক্য ধ্বনি কয়টা আছে? পাঁচটা। চল, এইটুকু হয়েছে সবার। এবার দেখ, শোন, এবার এই দুটা কলম, এবার একসাথে এই দুটা কলম, ক আর খ, আর এই দুটা কলম, এই দুটো কলমের একটা নাম আছে, এই দুটো কলমের একটা নাম আছে। এবার দেখ, গ আর ঘ যখন উচ্চারণ করি, ক উচ্চারণ করার সময় আর ঘ উচ্চারণ করার সময় একটা পার্থক্য লক্ষ্য করা যায়। দেখ, ক উচ্চারণ করলে আমরা একটু মানে সিম্পল ভাবে উচ্চারণ করছি ক, ঠিক আছে? এবার গ আর ঘ যখন উচ্চারণ করছি একটু আমাদের মুখের মধ্যে একটু গাম্ভীর্য আসছে। গাম্ভীর্য মানে বুঝতে পারলি? হ্যাঁ, গাম্ভীর্য মানে একটা গম্ভীর প্রকৃতির একটা কি আসছে, আবভাব আসছে। কিরকম? গ, গ, একটু গম্ভীর হয়ে যাচ্ছে আমাদের মুখটা। তাহলে এই জন্য এটাকে বলা হয় হ্যাঁ ঘোষ ধ্বনি। কি বলা হয়? এই দুটা কলমকে একসাথে বলা হয় ঘোষ ধ্বনি। কি? ঘোষ, ঘোষ, ঘোষ মানে একটু গাম্ভীর্য অনুসারে বলি। আর এই দুটাকে বলা হয় অঘোষ। এই দুটাকে বলা হয় কি? অঘোষ। তাহলে এটা ঘোষ ধ্বনি আর এটা কি? অঘোষ ধ্বনি। বুঝা গেল? তাহলে অঘোষ ধ্বনি কোনটা, কোন দুটো কলম হবে? ক আর ঘ এর কলমটা। হ্যাঁ, আর ঘোষ ধ্বনির কলম হবে ক আর খ এর কলমটা। বুঝা গেল? ক আর খ এর স্তম্ভটা হবে ঘোষ ধ্বনি, আর গ আর ঘ এর স্তম্ভটা হবে অঘোষ ধ্বনি, আর গ আর ঘ এর উচ্চারণটা হবে ঘোষ ধ্বনি। বুঝা গেল? এটুকু বুঝতে পেরেছিস সবাই? তাহলে যদি বলে ওষ্ঠ ধ্বনির মধ্যে একটা অঘোষ ধ্বনির নাম বলো, তাহলে কি বলবি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মূর্ধন্য ধ্বনির মধ্যে একটা যদি ঘোষ, ঘকার মূর্ধন্য স, ঘোষ, এটা এটা অঘোষ আর এটা ঘোষ, মনে রাখবে এটা অঘোষ, কিন্তু এটা আমরা উচ্চারণ করি তখন একটু গাম্ভীর্য আসে আমাদের মুখে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ঘোষ ধ্বনি। আর তার উল্টো হচ্ছে এই দুটো কলম অঘোষ। তাহলে এই দুটো যদি ঘোষ হয় তাহলে সিম্পল এটা অঘোষ হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলি এগুলো? হ্যাঁ, এই হয়েছে, মিটিয়ে দি। এই দুটো বুঝতে পেরেছিস? ক্লিয়ার আছে সবার? তাহলে এবার মিটিয়ে দিচ্ছি। এবার দেখ, এই ধরনেরই কোশ্চেন আসবে। এবার দন্ত স, তারপরে ওগুলোরই কিন্তু মধ্যে আছে। হ্যাঁ, দন্ত স, তারপরে মধন্য স, হ্যাঁ, তারপরে তালব্য স। হ্যাঁ, এই তিনটা উচ্চারণ করার সময়, হ্যাঁ, আমাদের উচ্চারণ করার সময় দেখ শ্বাস বায়ুটা বের হয় স। দেখি আগে কি আসছে? শ্বাস বায়ু বের হচ্ছে, শ্বাস, তারপর কি? মধন্য স, এটা তো স হচ্ছে।
হ্যাঁ, বায়ু প্রবাহিত হচ্ছে। তারপরে তালব্য স, স, স মানে বায়ুটা বের হচ্ছে। হ্যাঁ, শীষ আসছে, শীষ, শীষ মানে বুঝলি, শীষ মানে বায়ু, বায়ু প্রবাহিত হচ্ছে। এই জন্য এইগুলোকে বলা হয় শীষ ধ্বনি। তাহলে এগুলোকে বলা হয় কি? শীষ ধ্বনি। তাহলে শীষ ধ্বনি, তাহলে এগুলোকে আমরা করার সময় শীষ বের হয়, ঠিক আছে। তাহলে তালব্যস্ব, হ্যাঁ, দন্তস্ব আর মদনস্ব, এই তিনটা ধ্বনিকে বলা হয় কি? শীষ ধ্বনি। বুঝা গেল? যেহেতু শীষ আসছে, শীষ বায়ু আসছে, বুঝতে পারলি, বায়ু প্রবাহিত হচ্ছে। এবার দেখ হ, হ ধ্বনি উচ্চারণ করার সময় কি হয় বলতো? হ্যাঁ, আমাদের কণ্ঠতে একটা বাধা প্রাপ্ত হয়। কণ্ঠ মানে বুঝতে পারলি, গলা, গলাতে উচ্চারণ দেখ হ মানে আগে এই জায়গাটা বাধা প্রাপ্ত হয়, তারপরে ধ্বনিটা বের হয়। উচ্চারণ কর হ, আগে গলায় বাধা হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, তারপরে হটা বের হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় কণ্ঠনালীয় ধ্বনি। কি বলা হয়? কণ্ঠনালীয় ধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, ঠিক আছে। এবার দেখ র, এবার র যখন আমরা উচ্চারণ করছি, হ্যাঁ, তখন আমরা কি হচ্ছে, জিভটা দেখবি কম্পিত হচ্ছে। কম্পিত মানে কি? কম্পন হচ্ছে, কম্পন, জিভের কম্পন হচ্ছে। র উচ্চারণ কর র, দেখি, ঠিক আছে। তো দেখ র, র উচ্চারণ করলে আমাদের জিভটা কি হচ্ছে, কম্পন হচ্ছে না? দেখ প্র্যাকটিক্যাল করে দেখ, র এরকম হচ্ছে আগে। তাহলে র উচ্চারণ করার সময় আমাদের জিভটা যেহেতু কম্পন হচ্ছে, কম্পিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কম্পিত ধ্বনি, কম্পিত ধ্বনি, ঠিক আছে। কি বলা হয়? কম্পিত ধ্বনি। বুঝা গেল? তাহলে র কে বলা হয় কম্পিত ধ্বনি। এবার দেখ ল, তারপরে দেখ ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কেন ল কে কেন পার্শ্বিক ধ্বনি বলা হয় বলতো? একটু লজিক লাগাতো, কেউ বলতে পারবে? ল কে পার্শ্বিক, আমি বলে দিয়েছি, এখানেই উত্তর আছে। ল কে পার্শ্বিক ধ্বনি কেন বলা হয়? পার্শ্বিক মানে কি? পাশাপাশি। হ্যাঁ, দেখ যখন ল উচ্চারণ করছি কিনা, তখন এদিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, আর এদিক দিয়ে, দুদিক দিয়ে দেখ ল, ল, ঠিক আছে, মানে এদিক দিয়ে এদিক দিয়ে পাশাপাশি। হ্যাঁ, দুই, হ্যাঁ হ্যাঁ, মিডিলে আটকে যাচ্ছে, আর দুদিক দিয়ে বায়ু, বায়ুটা বের হচ্ছে। এই জন্য লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, ঠিক আছে। বুঝা গেল? এবার দেখ এ ব আর জ, এবার দেখ আবার ব আর জ, এটা ভালো করে বুঝবি কিন্তু। আচ্ছা, আমরা কিছু কিছু আমরা দেখি না, কিছু কিছু শব্দ থাকে যে যেখানে ব উচ্চারণ হয় না। কি উচ্চারণ? হ্যাঁ, না, হ্যাঁ ধ্বনি, ধ্বনি তো ধ বটা কি হয়ে যাচ্ছে, সাইলেন্স হয়ে যাচ্ছে। বা এরকম সরস্বতী, সরস্বতীতে ব একটা আছে, হ্যাঁ, তো বটা উচ্চারণ করছি না আমরা, ঠিক আছে, তো বটা সাইলেন্ট থেকে যাচ্ছে, তো ওটাকে আমরা কি বলি? ব ফলা বলি কিনা, ব ফলা। হ্যাঁ, আর এটা আরেকটা আছে জ ফলা বলি কিনা। হ্যাঁ, যেরকম উদাহরণ কি বললাম, যেরকম ব ফলা উদাহরণ করলাম, কি কি বললি উদাহরণটা? ধ্বনি, খুব ভালো উদাহরণ, ধ্বনি। তাহলে এই যে ধ্বনি, এই যে যুক্ত হয়ে যাচ্ছে, বটা উচ্চারণ হচ্ছে না, তাহলে এই জন্য মানে উচ্চারণ হলে অল্প উচ্চারণ হচ্ছে। যেরকম ইংলিশে যদি উচ্চারণ করি ধ্বনি, এরকম উচ্চারণ করি না, ধ্বনি, ধ্বনি এরকম, সরস্বতী, সরস্বতী এরকম উচ্চারণ করি না, সরস্বতী মানে অল্প বটা উচ্চারণ হচ্ছে। আর জ ফলাটাও কোনো কোনো ক্ষেত্রে অল্প উচ্চারণ হয়, যেরকম কি বললাম, তাকে বলা হয় অর্ধস্বর ধ্বনি, ঠিক আছে। কি বলা হয়? মানে অল্প, মানে আধা আধি উচ্চারণ হচ্ছে, এই জন্য বলে অর্ধ স্বর, স্বর ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি, অর্ধস্বর, ঠিক আছে। তাহলে অর্ধস্বর, ব আর জ ফলাকে বলা হয় অর্ধস্বর। বুঝতে পারলি? ফলা লিখলাম, ফলা মানে বুঝতে পারলি তো, জ ফলা ব ফলা এরকম, ঠিক আছে। এবার আসছি পরবর্তীতে, দেখ ডয় শূন্য র আর ঢয় শূন্য র, হ্যাঁ, এই দুটাকে বলা হয় কি বলতো? তাড়িত ধ্বনি। কি বলা হয় বলতো? তাড়িত ধ্বনি, তাড়িত, তাড়িত মানে কি বলতো? তাড়িয়ে দেওয়া, তাড়িত ধ্বনি। এই দুটোকে বলা হয় কি? তাড়িত ধ্বনি। কেন? দেখ তাড়াতাড়ি একটু ই হয়, উচ্চারণ হয়, র, রটা যেরকম কম্পিত হয়, এটা ডয় শূন্য র যখন উচ্চারণ হয় কিনা, জিভটা তাড়িয়ে দেয়, ঠিক আছে, জিভটা তাড়াতাড়ি চলে যায়। ডয় শূন্য র, ডয় শূন্য র, ঠিক আছে, ডয় শূন্য র, র, তাহলে দেখ জিভটা একটু তাড়াতাড়ি যাচ্ছে, হ্যাঁ, তাহলে জিভটা একটু তাড়াতাড়ি যাচ্ছে এবং তাড়িয়ে দেয়, জিভটাকে কি হয়ে যায়? তাড়িয়ে দেয়।
এই জন্য এটাকে বলা হয় তাড়িত ধ্বনি। আর একটা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি অন্তস্থ য়, অন্তস্থ য়, তারপরে আছে জ, তারপরে আছে কি র, সরি হ্যাঁ র, বয় শূন্য র, আর আছে কি ল, আর আছে তোর ব। আচ্ছা দুটো দুটো র, অন্তস্থ, অন্তস্থ ধ্বনি, ঠিক আছে, এগুলো হয় অন্তস্থ ধ্বনি। কেন? এটা হচ্ছে উষ্ম ধ্বনি, হ্যাঁ, আর অন্ত মানে এগুলো ভিতরে উচ্চারণ হয়, বুঝতে পারলি, মুখের ভিতরেই উচ্চারিত হয়, মুখ বিবরের বাইরে আসে না, মুখ বিবরের মধ্যে উচ্চারিত হয়ে ওখানেই থেকে যায়। দেখ য়, ব, তারপরে ল, তারপরে ব, এই উচ্চারণগুলো কি হচ্ছে ভিতরেই থেকে যাচ্ছে, এই জন্য অন্ত, অন্ত মানে কি ভিতরে, এই জন্য এইদিকে বলা হয় অন্তধ্বনি, অন্তস্থ ধ্বনি, বুঝা গেল? এবার দেখ আরেকটা আছে, আর কি থাকলো, অনুস্বার, অনুস্বার, তারপরে খণ্ডক্ত, হ্যাঁ, আরেকটা কি রে, বিসর্গ, বিসর্গ না বিসর্গ, ঠিক আছে, বিসর্গ, ঠিক আছে। তারপরে কি থাকলো, চন্দ্রবিন্দু চাঁদ, ঠিক আছে, তো চন্দ্রবিন্দু চাঁদটাকে অনেক সময় ধরা হয়, নাও ধরা হয়, ঠিক আছে, এইগুলোকে বলা হয় অযোগ ধ্বনি। কি বলা হয়? অযোগ, অযোগ ধ্বনি। এবার অযোগ কেন বলা হলো, হ্যাঁ, এদিকে দেখ, এইগুলো না একাই কোনোদিনও বসবে না, এগুলো একটা শব্দের পাশাপাশি, কোনো বর্ণের পাশাপাশি বসবে, ঠিক আছে, কাউকে সাহায্য নিয়ে উচ্চারিত হবে, এমনি উচ্চারিত হবে না, হ্যাঁ, যেরকম বললাম কি কি উদাহরণ বল, হ্যাঁ বংশ, তাহলে ব, ব, বংশ, ঠিক আছে, এই যে বংশ উচ্চারণ করলাম, তাহলে বয়ের সাহায্যে এই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, এই জন্য সাহায্য মানে কি, মানে অযোগ মানে একাই উচ্চারণ হতে পারবে না, অযোগ মানে কি যুক্ত, একাই যুক্ত হতে পারবে না, এই জন্য ওকে বলা হয় অযোগ ধ্বনি, বুঝা গেল? আর চন্দ্রবিন্দু চাষটাকে এটা এটা এর মধ্যেই ধরা হয়, কিন্তু এটা কিন্তু স্বরধ্বনির মধ্যে ধরা হয়, বুঝা গেল? এর আগের দিন করিয়েছিলাম, এটা স্বরধ্বনির মধ্যে ধরা হয়, এই জন্য এটাকে এখানে বলবো না, হ্যাঁ, তাহলে বুঝা গেল, হয়ে গেল শেষ, ব্যঞ্জন ধ্বনি শেষ।